হোসেন সোহাগ, সৌজন্যে শিল্প, ব্যবসা বাণিজ্য ও অর্থনীতি বিষয়ক অনুষ্ঠান বিজনেস ইন বাংলাদেশ। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে আমিন জুয়েলার্স ও ঢাকা রিসোর্টের সৌজন্যে। অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি শান্তা জাহান। শুরু করছি আমাদের আজকের আয়োজন। বিজিএমইএ এর সভাপতি ফারুক হাসান তার সকল পরিচালক ও সদস্যদের পরামর্শ নিয়ে বিজিএমইএ কে একটি সুন্দর ও সুশৃঙ্খল কঠোর স্বাস্থ্যবিধি মেনে গার্মেন্ট শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। ঈদকে সামনে রেখে গার্মেন্ট মালিকরা তাদের শ্রমিকদের বেতন ও বোনাস দিতে পারেন তার ব্যাপারেও তিনি যথেষ্ট সচেতন রয়েছেন। কোভিড মহামারীর সময়ে গার্মেন্ট শিল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন কারণে। এই ক্ষতি থেকে উন্নতির দিকে যাওয়ার জন্য সকল শ্রমিক, মালিক ও কর্মচারীদের আন্তরিক হয়ে কাজ করার উপর তিনি গুরুত্ব আরোপ করেন। গার্মেন্ট শিল্পের বর্তমান অবস্থা ও আগামী দিনে এর উন্নয়ন সম্পর্কে বিজিএমইএ এর সভাপতি ফারুক হাসান এক বিশেষ সাক্ষাৎকারে বলেন, করোনা ভাইরাসের ব্যাপক কারণে সারা দুনিয়াতে এখন একটা করুণ অবস্থিতি চলছে। এই অবস্থা থেকে আমাদের আসলে ফ্যাক্টরিগুলো, আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিগুলো যে অবস্থায় আছে, আগামীতে এই লকডাউন যদি আরো বেড়ে যায়, এটাতে কিন্তু আমাদের সেলস একেবারে কমে যাবে। এবং আমরা একটা সবচেয়ে যে বড় জিনিস হলো যে আমাদের যে ডেস্টিনেশন ইউরোপ এবং আমেরিকা মেইন ডেস্টিনেশন, এখানে আমাদের এক্সপোর্টটা গত এক বছর অনেক কমে গেছে এবং সেই এক্সপোর্টটাকে আমাদের ধরে রাখার জন্য আমরা ফ্যাক্টরিগুলো আমরা খোলা রেখেছি, আমরা বায়ারদের সাথে যোগাযোগ করেছি। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে গত এক বছরে আসলে ফ্যাক্টরিগুলো লস দিয়ে, ব্রেক ইভেনও হয়নি, লস দিয়ে কাজ করছে, যার ফলে তাদের সবারই সফল হয়েছে। এই ক্ষেত্রে আগামী রোজা, এখন যে রোজা চলছে, ঈদের আগে বেতন ভাতা দেওয়ার জন্য আমরা সব ফ্যাক্টরি এখন আসলে একটা শর্টফল হয়েছে। তাদের যেহেতু লসে তারা কাজ করেছে, একটা শর্টফল হওয়ার কারণে আগামীতে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পেমেন্ট দেওয়ার জন্য, স্যালারি ভাতা এসব দেওয়ার জন্য। তো আমি এই সময় আমাদের পক্ষ থেকে সরকারকে অনুরোধ করেছি যে আমাদেরকে আগামী এপ্রিল, মে, জুন এই 3 মাসের বেতনের শ্রমিকদের জন্য, আমাদের কর্মীদের জন্য এবং বোনাসের জন্য আমরা একটা লোন চেয়েছি, সফট টার্মের লোন। যে লোনটা দিলে আমরা আমাদের শ্রমিক কর্মচারীদের বেতন ভাতাগুলো আমরা দিতে পারবো। এই বেতন ভাতা দেওয়া হলে আমরা মনে করি যে কোনো আনরেস্ট থাকবে না। এই বেতন ভাতা আমরা যদি ঠিক মতো দিতে পারি তাহলে আগামীতে আমরা ঘুরে দাঁড়াতে পারবো। কারণ আমি মনে করি যে এই করোনার কারণে যে লকডাউন হয়ে আছে সারা ওয়ার্ল্ডে, এটা আস্তে আস্তে করে ভ্যাকসিনেশন যেহেতু শুরু হয়ে গেছে, ভ্যাকসিনেশনের শুরু হওয়ার কারণে আগামী বছর আমরা ঘুরে দাঁড়াতে পারবো। তখন আমরা এই ক্ষেত্রে আমরা ঘুরে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমাদের যে অর্ডারগুলি পাচ্ছি, গত সেপ্টেম্বর থেকে অদ্যাবধি এই মাস পর্যন্ত আমরা লক্ষ্য করছি আমাদের বলতে গেলে আপনার 4.5% থেকে 5% পর্যন্ত আমাদের দর পতন হয়েছে। এই মাসেই আপনার দর পতন হয়েছে আপনার 3.8%। আজকে আমাদের অত্যন্ত সংকটকাল চলছে এই শিল্পের, শুধু আমাদের নয় সারা বিশ্ববাসীরই। এই করোনার মধ্যে আজকে আমাদের শিল্পকে বাঁচাতে হবে, শ্রমিক ভাই বোনদেরকে বাঁচাতে হবে। সেই কারণে আমাদের সরকারের কাছে পুনরায় আমরা আবেদন করেছি, সহযোগিতা চেয়েছি, যাতে করে আমাদের শ্রমিক ভাই বোনদের সামনে ঈদ এবং বোনাস আমরা দিতে পারি। এই কারণে আমরা আবেদন করেছি। আশা করি আমাদের আবেদন গতবারের মতো রক্ষা করবেন। এই মুহূর্তে আমাদের কিন্তু ঘুরে দাঁড়াবার সময়। সারা পৃথিবীতে এখন মার্কেটগুলি ওপেন হচ্ছে। আমরা যদি সে সাপোর্ট না পাই, অর্থনৈতিকভাবে সাপোর্ট যদি পাই সরকারের থেকে, স্বল্প সুদে যদি ঋণ পাই, তাহলে আল্লাহর রহমতে আমরা ঘুরে দাঁড়াতে পারবো। পুনরায় আমরা আমাদের স্বাভাবিক অবস্থায় আমরা ফিরে আসতে পারবো।
পৃথিবীতে যে সবচেয়ে বড় খাতটি যেটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি কিন্তু গার্মেন্ট সেক্টর, RMG রেডিমেড গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং, অ্যাজ ওয়েল অ্যাজ যেখানে আমাদের গার্মেন্টসটি বিক্রি হয়, যে রিটেল সেক্টর। কারণ এই কোভিডের কারণে সমস্ত পৃথিবী লকডাউনে ছিল, সমস্ত দোকানপাট বন্ধ ছিল। অনলাইন সেলে কিছুটা কভার হলেও পুরোপুরি যে ডিমান্ড এবং যে সাপ্লাইয়ের যে চেইনটি সেটি কিন্তু সম্পূর্ণভাবে ব্রেকডাউন করে যায়। এমত অবস্থায় আমাদের যে রপ্তানি গোল ছিল, যেটি আমরা 2017-18 সালে নির্ধারণ করেছিলাম $50 বিলিয়ন, অনেকেরই হয়তো কোশ্চেন আসতে পারে যে আমরা কি সত্যি এটি পূরণ করতে পারবো কিনা 2022-এর মধ্যে। সেটি আমাদের রপ্তানি গোল আমরা দিয়েছিলাম 2017-18 দিকে। কিন্তু অবশ্যই আমার মনে হয় আমাদের এই কোভিড আমরা কাটিয়ে উঠছি, সারা বিশ্ব এখন এই মহামারী থেকে বেরিয়ে আসছে, স্পেশালি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ইজ কামিং ব্যাক টু নর্মাল, এবং এই নর্মাল হওয়ার কারণে আমাদের ডিমান্ড কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। কাজে আমরা আশা করব যে আমরা খুবই শীঘ্রই আমরা যে রপ্তানি, যেটি আমাদের প্রথমে 2019 সালে আমরা অলমোস্ট $34 বিলিয়ন হিট করেছিলাম, সেটি কিন্তু কোভিডের কারণে 2020-এ এটি $28 বিলিয়ন নেমে এসছে। আমি মনে করি 2021 সালের শেষ থেকে আমরা আবার ধীরে ধীরে নর্মাল অবস্থায় ফিরতে শুরু করব, এবং 2022-এ আমরা প্রি কোভিডের যে অবস্থিত ছিল 2019 সালে 34 বিলিয়ন কিংবা $33 বিলিয়ন আমরা হিট করতে সক্ষম হব। পোশাকের মান ও ডিজাইনের নতুনত্বের জন্য কেনাকাটায় দেশের শীর্ষ অভিজাত ফ্যাশন হাউস প্রেমস কালেকশন শুরু থেকেই আলাদা। বিশেষ মধ্যবিত্ত শ্রেণীর কথা চিন্তা করে সুবর্ণ সুযোগ করে দিয়েছে প্রেমস কালেকশনস। এক্সক্লুসিভ শাড়ি, লং কামিজ, কুর্তা সহ নানা রকমের সারারা ও লেহেঙ্গার কালেকশন আছে প্রেমস কালেকশনে। নারীদের পোশাকের কালেকশনে রয়েছে 2,000 থেকে 4 লাখ টাকা পর্যন্ত দামের পোশাক। ছেলেদের পাঞ্জাবিতেও প্রেমস কালেকশন সবার থেকে এগিয়ে। নিখুঁত বুননে নানা গর্জিয়াস ডিজাইনের আরামদায়ক পাঞ্জাবির কালেকশন এনেছে প্রতিষ্ঠানটি। পাঞ্জাবি কালেকশন আছে সিগনেচার ব্র্যান্ডে, তো এগুলো হচ্ছে প্রত্যেকটা এক্সক্লুসিভ প্রোডাক্ট। হ্যাঁ, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। অ্যাজ লাইক দেখেন, এগুলো হচ্ছে সফট কালারের মধ্যে খুবই সুন্দর সুন্দর পাঞ্জাবির কালেকশন আছে। এরকম আমাদের কাছে অনেক প্রোডাক্ট আছে, ঠিক আছে। আমার পাশে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কিন্তু অনেক গর্জিয়াস সব, প্রত্যেকটা হচ্ছে ডিজাইনার কালেকশন, আর প্রত্যেকটা হচ্ছে খুবই এক্সক্লুসিভ কালেকশন। প্রেমস কালেকশন মানেই কিন্তু অনেক অনেক এক্সক্লুসিভ। দেখতে পাচ্ছেন পাশে একটা শেরওয়ানি, আমাদের কিন্তু এরকমও হয়, আমরা ম্যাচিং শেরওয়ানি, আমাদের ম্যাচিং লেহেঙ্গা, এরকম কাপল অনেকেই হচ্ছে, অনেকে ডিমান্ড থাকে যে কাপল সেম পরবে। তো দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটা ম্যাচিং করে একটা শেরওয়ানি আর লেহেঙ্গা আছে। ইভেন আমাদের কিন্তু এখানে আরো অনেক ধরনের কালেকশন আছে, অ্যাজ লাইক আমাদের কিন্তু গারারা, সারারা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর একটা এক্সক্লুসিভ গারারা আছে। আদারওয়াইজ আমাদের কিন্তু এইখানে যে লেহেঙ্গা গুলো আছে এগুলো কিন্তু অনেক এক্সক্লুসিভ। আমি জাস্ট একটা নর্মালি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন অনেক এক্সক্লুসিভ আমাদের কালেকশন আছে। এটা যেমন একটা হচ্ছে গারারা কাইন্ডের। তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেসেস, অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। আমি একটু যদি শাড়ির দিকে যাই, আমাদের কিন্তু এক্সক্লুসিভ শাড়িও আছে। যেমন এখানে হচ্ছে আমাদের এই কাউন্টারটা হচ্ছে সবথেকে এক্সক্লুসিভ কাউন্টার, ঠিক আছে। অ্যাজ লাইক এই শাড়িগুলো প্রচন্ড এক্সক্লুসিভ। তো এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, আর এগুলো হচ্ছে ডিজাইনার কালেকশন। তারপর এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনার ড্রেসেস আছে। এটা কিন্তু এক্সক্লুসিভ কাউন্টার। নিজস্ব ডিজাইন ছাড়াও ভারতের বিভিন্ন রাজ্য থেকে সংগ্রহ করা আদি, কাতান, সিল্ক সহ নানা রকমের কাপড়ের উপর হালকা ও ভারী কাজের পাঞ্জাবি আছে প্রেমস কালেকশনে। সেই সঙ্গে আছে নানা ডিজাইনের শেরওয়ানি। সবাইকে রমাদান মুবারক, ওয়েলকাম টু প্রেমস কালেকশন। প্রেমস কালেকশন তো এইবারে भी সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসে, আর সুন্দর সুন্দর কালেকশনের ভিতরে করোনাকে भी এখন মাথায় রাখতেছে, क्योंकि এই চিন্তা করছে যে এবারে भी আমার যে সেল হবে সবকিছু ভালো হবে, ভালো ভালো কালেকশন নিয়ে আসে। पर চেষ্টা भी করতেছে, पर ওই যে রকম 2019 ছিল তো এটা তো আমি বলতে পারছি 2020 भी তো করোনা भी তো এইভাবে চলে গেছে, 2021 भी এখন এইভাবেই যাইতেছে। पर हाँ, তা আমার লোক চেষ্টা করতেছে কি আমার অনেক ভালো হবে, क्योंकि আমার যে কালেকশনস আছে এখানে অনেক আমার लोग এবারে मतलब आगे तो लोग समर के माथा रखे, এবারে আমার लोग समर के भी माথায় রাখছে, कोरोना के भी माথায় রাখছে, और कस्टमर के भी माথায় রাখে সবাইকে কি এইভাবে আমার কালেকশন নিয়ে আসে कि ताकि মানুষ করোনা পরিস্থিতি কি কিনতে পারে কি কালেকশন जो আছে मतलब प्राइस क्वालिटी সবকিছু এইভাবে মেইনটেইন করতে, ताकि कस्टमर कोरोना परिस्थिति की भी अगर चाहे कि हम ওই টাইপের ড্রেস নিব जो আমি একবার পায়ে বাসায় আসে আবার ওয়াশ করব, ওরকম भी করতে পারে, क्योंकि क्वालिटी আমার ওরকম মেইনটেইন করছে। और প্রিন্স ফ্যাশন সবসময় কোয়ালিটি উপরে অনেকই ফোকাস করে, और एम्ब्रॉयडरी
और डिजाइन एवरीथिंग ওনার টোটালি ডিফারেন্ট থাকে আর আমার সব সময় এটা চাই কি আমার যে কাস্টমার আছে ওরা সব সময় ওনার স্যাটিসফ্যাকশন জন্য আমার সব সময় ভালো কালেকশন ভালো এমব্রয়ডারি ভালো কোয়ালিটি ताकि और जो डिजाइन एक कस्टमर পরে और सेकंड পরে না এই সব জিনিস মাথায় রাখে আর যে কালেকশন আছে অনেক বিউটিফুল কালেকশন তো এই কালেকশনের উপরে और কাস্টমার কে স্যাটিসফ্যাকশন আমি জানি কি কাস্টমার কে কি লাগবে ওনাকে মাথায় রাখে যে আমার এবারে কালেকশন নিয়ে আসে প্রিন্স ফ্যাশনে তো এটা হোপ করতেছি কি অনেক ভালো হবে করোনার প্রথম ঢেউ কাটিয়ে বাংলাদেশের তৈরি পোশাক খাত ঘুরে দাঁড়িয়েছিল বিভিন্ন দেশে নতুন লকডাউনে আবারও নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বলে জানিয়েছেন রপ্তানিকারকরা গত এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত 3 মাসে সেই তৈরি পোশাকের উৎপাদন অর্ধেকের বেশি কমেছে বিবিএস এর হিসাব অনুযায়ী গত এপ্রিল থেকে জুন সময়ে ৩২,৬৫৮ কোটি টাকার পোশাক উৎপাদন হয়েছে 2019 সালের একই সময়ে ৬৯,৩৮৯ কোটি টাকার পোশাক বানানো হয়েছিল করোনা এভাবেই আমাদের শিল্প খাতে ক্ষত চিহ্ন রেখেছে তবে সেটি আগের মতো বড় আকারে হবে না বলে মনে করছেন ক্লথ আরইউএস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কচিন ডে ডলি তিনি বলেন আমাদের এক্সপোর্ট টার্নওভার কমে গেছে আমাদের অনেকগুলো ফ্যাক্টরি শাটডাউন হয়ে গেল আমাদের অনেক শ্রমিকরা তাদের কাজ জব হারালো নট অনলি ওয়ার্কিং আপনার ওয়ার্কার্স বা ওয়েজ আর্নার শ্রমিক অলসো বাইং হাউসের ক্ষেত্রেও কথা যদি চিন্তা করি আমাদের বাইং অ্যাসোসিয়েশনে এনলিস্টেড মেম্বার্স অলমোস্ট লাইক 1000 মেম্বার্স এখন যদি আমরা রিয়েলি হিসাব করতে যাই তাহলে দেখা যাবে এখানে প্রায় শখানেক বাইং হাউস কিন্তু কোভিড এর সময় বন্ধ হয়ে গেছে বাট এরা কিন্তু এডুকেটেড ম্যান পাওয়ার এবং বাইং হাউসে যারা জব করে তারা সবাই কিন্তু মিনিমাম গ্র্যাজুয়েট এই গ্র্যাজুয়েট ওয়ার্কফোর্সটা কিন্তু ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে গেল আমরা আসলে জানি না তারা এখন কি করছে বা কখনো যদি ইন্ডাস্ট্রি গ্যাট ব্যাকও করে আগামী 2 বছর বা 3 বছর আদৌ আমরা সেই ওয়ার্কফোর্স ইন্ডাস্ট্রিতে গ্যাট ব্যাক পাবো কিনা সেটাও কিন্তু আমরা জানি না 2021 এবং 2020 আমরা যে সিচুয়েশনগুলোকে আমরা অবলোকন করলাম তাতে আমাদের শিক্ষণীয় বিষয় অনেক অবশ্যই এটা অর্থনৈতিক মানসিক এবং টেকনিক্যাল অনেকগুলো ফ্যাক্টর কিন্তু আমাদেরকে কোভিড শিখিয়ে দিয়ে গেছে তো এই সমস্ত লার্নিং থেকে ইন্ডাস্ট্রি কিভাবে ভবিষ্যতে এগিয়ে নেওয়া যায় সেই জন্য আমাদের অবশ্যই আমাদের চিন্তা করতে হবে তো আমরা প্রতিনিয়তই খুবই ক্লোজলি বিজিএমইএ লিডারশিপ টিম এবং ফ্যাক্টরি ওনারদের সাথে আমরা খুবই ক্লোজলি কাজ করি কারণ একটা ইন্ডাস্ট্রি কিন্তু আপনার দুনো দিক নিয়ে কিন্তু একটা ইন্ডাস্ট্রি বায়ার্স এবং সেলার্স বিজিএমইএ এবং বিজিবিএ বিকেএমইএ বা বিটিএমইএ আমরা সবগুলো সংস্থান একসাথে একই প্ল্যাটফর্মে একই উদ্দেশ্যেই আমরা একসাথে কাজ করি এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে দেশের ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য কিভাবে আমরা সবাই একই টার্গেটে মুভ করতে পারবো দ্যাট ইজ আওয়ার টার্গেট এবং দ্যাট ইজ আওয়ার এম এবং আমি খুবই আশাবাদী উইথ দ্য নিউলি ইলেক্টেড বিজিএমইএ লিডারশিপ টিম এবং এখন খুবই ডাইনামিক এবং খুবই পাওয়ারফুল একটা টিম এসেছে এবং আমরা ভেরি হোপফুল ফ্রম বাইং হাউস অ্যাসোসিয়েশন যে খুব আমরা নিশ্চয়ই আগে যে কোনো সময়ের তুলনায় কোলাবোরেটলি আমরা এখন ভালোভাবে কাজ করতে পারবো এবং যে কোনো পলিসি মেকিংয়ে আমরা আমাদের যতটুকু সম্ভব আমাদের কন্ট্রিবিউশন কান্ট্রি ডেভেলপমেন্টের জন্য আমরা কন্ট্রিবিউট করতে পারবো প্রিয় দর্শক আপনারা দেখছেন শিল্প ব্যবসা বাণিজ্য ও অর্থনীতি বিষয়ক অনুষ্ঠান বিজনেস ইন বাংলাদেশ অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে আমিন জুয়েলার্স ও ঢাকা রিসোর্টের সৌজন্যে অনুষ্ঠানের এই পর্যায়ে সময় হয়ে গেছে একটি বিরতি নেবার ফিরছে এখনই সাথেই থাকুন ফিরে এলাম বিরতি থেকে শিল্প ব্যবসা বাণিজ্য ও অর্থনীতি বিষয়ক অনুষ্ঠান বিজনেস ইন বাংলাদেশে অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে আমিন জুয়েলার্স ও ঢাকা রিসোর্টের সৌজন্যে সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে করোনা মহামারীর শুরু থেকে অনেক বেশি নারী সম্পৃক্ত হয়েছেন ক্ষুদ্র উদ্যোগ নিয়ে আর দেশি পণ্যের উদ্যোক্তা এবং তাদের দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করছে উইমেন অ্যান্ড ই কমার্স ফোরাম ওই গ্রুপের কল্যাণে অনলাইনে পণ্য বিক্রি করে স্বাবলম্বী হচ্ছে হাজারো নারী বর্তমানে পরিস্থিতি নিয়ে ওমেন অ্যান্ড ই কমার্স ফোরাম এর সভাপতি নাসিমা আক্তার নিশা বলেন এই রোজার সময় যেহেতু লকডাউন চলছে আমাদের উদ্যোক্তারা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করছে যদিও অনেকে ভালো করছে অনেকে হয়তো পণ্য স্টক করা ছিল তারা সেল করতে পারছে
কিন্তু বেশিরভাগ উদ্যোক্তাই দেখা যাচ্ছে যে তারা পণ্য স্টক করেনি এবং তারা র ম্যাটেরিয়াল গুলো রিসোর্স করতে পারছে না। র ম্যাটেরিয়াল গুলো যদি সোর্স করে নিয়ে আসতে পারতো তারা হয়তো বা আরেকটু কাজ এগিয়ে নিতে পারতো। তো সেই জায়গায় কিন্তু আমাদের উদ্যোক্তারা বেশ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আর যারা নাকি অলরেডি স্টক করেছে তারা কিন্তু ডেলিভারি করতে পারছেন না, সেটা ঢাকায় হোক বা ঢাকার বাইরে হোক। বেসিক্যালি ই কমার্স বলতে তো আমরা ঢাকার বাইরে যে উদ্যোক্তারা আছেন তাদেরকে ট্যাগ করার চেষ্টা করছি। তো সেসব উদ্যোক্তা কিন্তু ঢাকার ভিতরে বা তাদের আশেপাশেও ডেলিভারি চ্যানেল ভালো পাচ্ছে না, যার কারণে কিন্তু তারা তাদের উদ্যোক্তার জীবন অনেক ব্যাহত হচ্ছে। তো আমি এই ক্ষেত্রে আমি বলবো সংশ্লিষ্ট যত মন্ত্রণালয় আছে বা যত সংস্থা আছে তাদের কাছে আহ্বান জানাবো আমাদের এই ক্ষুদ্র উদ্যোক্তারা যেন সামনে সুন্দরভাবে এগিয়ে যেতে পারে। তাদের যে ক্ষতিগুলো হয়েছে সে ক্ষতির জন্য কোন রকম প্রণোদনা যদি দেওয়া যেত তাহলে আমাদের উদ্যোক্তারা হয়তো বা সার্ভাইভ করতে পারতেন। পাশাপাশি আসন্ন বাজেটের জন্য আমি বলতে চাই যে যদি তাঁতিরা ঠিকভাবে না তাঁতের কাজ করতে পারে তারা তো সেল করতে পারবে না। তো তাঁতিরা বেসিক্যালি কি করছে, তাদের যে পণ্যগুলো আছে, তারা যে র ম্যাটেরিয়াল গুলো আছে, সুতা আছে, আদার যে জিনিসগুলো আছে সেগুলোর দাম অনেক বেড়ে যাচ্ছে, যার কারণে তারা ঠিকভাবে কিন্তু তাঁতের পণ্যের দাম আলটিমেটলি বেড়ে যাচ্ছে। তো মানুষজন তখন ভাবছে এত দাম দিয়ে আমি কেন তাঁতের জিনিস কিনবো। সেই জন্য আমি আমার এই বাজেটে একটা প্রস্তাবনা থাকবে যে অবশ্যই তাঁত পণ্যের যে র ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলোর দামগুলো একটু সহনীয় পর্যায়ে রাখার জন্য যেন আমাদের উদ্যোক্তারা এই তাঁতিদেরকে সেভ করতে পারে, তারাও সেভ হতে পারে। বেজৈনী সোনাভানের ঐতিহ্যবাহী টঙ্গী বাজার। বর্তমানে এখানে আধুনিকতার ছোঁয়ায় গড়ে উঠেছে ভাওয়াল বিপণী বিতান, রাবেয়া সরকার টাওয়ার, নবীন প্লাজা, প্রগতি প্লাজা, জলিল খান প্লাজা। এই সকল মার্কেটগুলিতে পাইকারি ও খুচরা বিক্রি চলে। বর্তমান মহামারীতে ঈদ আসলেও ক্রেতা সমাগম খুবই কম, ব্যবসায়ীরা লোকসানের দিন গুনছে। ঐতিহ্যবাহী টঙ্গী বাজার বেচাকেনায় একসময় শীর্ষে ছিল। দূর দূরান্ত থেকে লোকজন এসে এখানে কেনাকাটা করতেন। এই সকল নিয়ে ব্যবসায়ীরা জানান, আমরা এখন বর্তমানে স্বাস্থ্য মেনে আমরা দোকানপাট সরকারের কাছে ইনশাল্লাহ মোটামুটি আমরা নিজেরাই সচেতন, আমাদের কর্মচারীকে আমরা সচেতন রাখতেছি। সরকার কর্তৃপক্ষ আমাদেরকে সকাল 10টা থেকে রাত্র 8টা পর্যন্ত দোকান খোলার অনুমতি দিয়েছে। আমাদেরকে থানা থেকে অবগতি করানো হয়েছে যে আমরা অবশ্যই সকল ক্রেতা, কাস্টমার, দোকানদার, কর্মচারী সকলকে অনুরোধ করব সরকারের আদেশ মেনে মাস্ক করে স্যানিটারি ব্যবহার করে। এবার কর্মচারী বোনাস বেতন কিভাবে দিব এটা আল্লাহ আলামিন জানে। আমরা তবে চেষ্টা করতেছি, যদি আল্লাহ এসে কিনা দেয় আল্লাহ রহম করে। জনগণ বাঁচুক, দেশ বাঁচুক। জনগণ যদি না বাঁচে দেশ দিয়ে কি হবে? জনগণ যাতে বাঁচে সেই জন্য অগ্রভূমিকা মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিক মনিটরিংয়ের মাধ্যমে সবারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মার্কেটে মাস্ক ছাড়া কেউ ঢুকতে পারে না। আমাদের দোকান মালিক, কর্মচারী সবাই মাস্ক ব্যবহার করি এবং কাস্টমার আসলে আমরা মাস্ক যারা আছে তাদেরকে আমরা মার্কেটে ঢুকতে দিই এবং মার্কেটে ঢোকার সাথে সাথে আমরা এই হ্যান্ড স্যানিটাইজার এবং স্প্রে করি। মাননীয় প্রধানমন্ত্রী যে 2041 সালের যে ভিশন, সেটা আস্তে আস্তে ধীরে ধীরে আমরা দেখতে পাবো। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পদ্মা সেতু প্রায় বাস্তবায়ন, আর আংশিক কাজ আছে। এটা শেষ হলেই হয়তোবা আমাদের এই স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হবে। আমরা সবাই তা সচক্ষেই দেখব। সম্প্রতি জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল জেসিআই ঢাকা নর্থের প্রকল্প HHH হেডিং ফর গুড হেলথ ও ফুড হাইজিনের আয়োজনে অনুষ্ঠিত হল বুস্টিং হিউম্যানিটি, ফুড সেফটি, হাইজিন ও নিউট্রিশন ওয়েবিনার আলোচনা সভা। বর্তমান মহামারী পরিস্থিতি, পবিত্র রমজান মাস এবং গ্রীষ্মকালের তীব্র গরমে খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যবিধি ও পুষ্টির তালিকা ইত্যাদি বিষয়বস্তুর যথাযথ নিয়ম পালন এবং বিশেষ করে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি সঠিক নিয়ম পালনের কলাকৌশল নিয়ে আলোচনা করা হয়। নুসরাত ইসলামের পরিচালনায় সভায় অংশগ্রহণ করেন চ্যাপ্টার প্রেসিডেন্ট ফাতিমা আক্তার নাজ, চেম্বার অর্গানাইজিং কমিটি ও ট্রেজারার এম সাফাক হোসেন, গণস্বাস্থ্য বিশেষজ্ঞ ও পুষ্টিবিদ ডাক্তার অনুপম হোসেন, ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারিয়ার এয়ারলাইন্স বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের সিনিয়র সু সেফ মোহাম্মদ আলী, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়া সহ ঢাকা নর্থ বোর্ডের সদস্য সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আল মামুন। জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি। পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের ৬৮,০০০ গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে এই স্লোগানকে ধারণ করে আর বর্তমান জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বকে অটুট রাখতে তার নির্দেশে সারা দেশের প্রতিটি জেলায় জাতীয় ছাত্র সমাজের কর্মীদের সাথে নিয়ে ছুটে চলছেন রাতের আধারে অসহায় মানুষের বাড়ি বাড়ি। আপনারা জানেন যে করোনা পরিস্থিতিতে আমরা জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জিএম কাদেরের নির্দেশে আমরা কাজ করছি সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। আমরা যেহেতু এখন বন্ধ, এজন্য আমরা তৃণমূল পর্যায়ে আমরা সাধারণ মানুষের যে বাড়ি বাড়ি গিয়ে রাতের আধারে তাদেরকে বিভিন্ন রকম উপহার সামগ্রী পৌঁছায় দেওয়ার চেষ্টা করছি। একটি কারণ সেটা হচ্ছে যে সাধারণ মানুষ যাতে সেই খাদ্য সামগ্রীর জন্য তাদের যে দুঃখ বা দুর্দশা, সেই খাদ্য সামগ্রী পেলে তারা কিন্তু আর এই লকডাউনে বাইরে বের হওয়ার কোনো তাদের প্রয়োজন পড়বে না। এজন্য আমরা তাদের বাড়িতে বাড়িতে পৌঁছায় দিচ্ছি। অনেক মানুষ আছে যারা লোকচক্ষুর আড়ালে লাইনে এসে বিভিন্ন রকম ত্রাণ সামগ্রী নেওয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছে না চক্ষু লজ্জার অভাবে। এজন্য আমরা যখন রাতের আধারে গিয়ে তাদের বাসায় বাসায় খাদ্য সামগ্রী পৌঁছায় দিয়ে আসছি, তখন কিন্তু তারা এটা নেওয়ার জন্য প্রস্তুত থাকে। করোনা মহামারী শুরু থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন সবসময়, কখনো গ্রামে কখনো কখনো শহরে ছুটে। এর মাঝে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালেও ভর্তি ছিলেন দীর্ঘ 15 দিন। সুস্থ হয়ে নতুন উদ্যমে ছুটে চলেছেন সাধারণ শিক্ষার্থী ও অসহায় মানুষের বাড়ি বাড়ি। পরিশেষে করোনা মহামারীতে দলমত নির্বিশেষে দেশের সকল বিত্তবানদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান জাতীয় ছাত্র সমাজের এই নেতা আল মামুন। করোনা পরিস্থিতিতে আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা। কারণ মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা তাদের দুঃখ দুর্দশা বা তাদের যে জীবিকা নির্বাহের যে স্থান, সেই জায়গাটুকু কিন্তু তাদের এই লকডাউনের কারণে, তারা বন্ধ হওয়ার কারণে তারা কিন্তু কিছু করতে পারছে না। আর আপনি জানেন যে নিম্নবিত্ত শ্রেণীর মানুষ যারা আছে তারা কিন্তু তাদের কাজের সন্ধানে কিন্তু লকডাউনের কারণে বাহিরে তারা কোনো কাজের সন্ধান করতে পারছে না। মূলত এই নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা যে হাহাকার অবস্থার মধ্যে তারা বিরাজ করছে তাদের ভিতরে, সেটার থেকে পরিত্রাণের জন্য সামান্য পর্যায়ে থেকে আমরা কিছু করার চেষ্টা করছি। একা আমাদের পক্ষে, ছাত্র সংগঠন হিসেবে আমাদের পক্ষে সারা বাংলাদেশের এই বিশাল আকারের জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা হয়তো সম্ভব নয়। এই কারণে আমরা আশা করব যে বিশাল আকারের জনগোষ্ঠীকে সেবা দেওয়ার জন্য সারা বাংলাদেশের উচ্চবিত্ত যারা আছে, যারা ফিনান্সিয়ালি সাপোর্টিং দেওয়ার মতো সক্ষমতা আছে, তারা যেন এই মানুষগুলোর ত্রাণ বিতরণ বা উপহার সামগ্রী বিতরণ করার জন্য তাদের পাশে এসে দাঁড়ায়। করোনার দুর্যোগে শিক্ষার্থীদের দিকে বিশেষ গুরুত্ব ও তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করলে এদেশকে সোনার বাংলাদেশে পরিণত করা সম্ভব হবে বলে মনে করেন তিনি। আমরা জাতীয় ছাত্র সমাজের পক্ষ থেকে সরকারের কাছে আমাদের একটা বিনীত আবেদন ছিল যে করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষ থেকে শুরু করে তরুণ প্রজন্মের যে একটা স্বপ্ন ছিল যে তারা একটা পর্যায়ে এসে এই মেধার বিকাশ ঘটানোর জন্য এবং এই মেধাবী যারা শিক্ষার্থী আছে এই শিক্ষার্থীরা তারা যেন একটা কর্মসংস্থানের সুযোগ পায়। কিন্তু আমরা দেখলাম যে করোনা পরিস্থিতির মাঝখানে প্রায় 60% বেসরকারি প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠানের যে সার্কুলার, সেই সার্কুলারগুলো কিন্তু হয়নি। আমরা আশা করব যে তরুণ প্রজন্মকে নতুনভাবে কর্মসংস্থানের দিকে আরো সংযুক্ত করার জন্য তাদেরকে যেন এখন থেকে, যদি করোনা পরিস্থিতি কখন ঠিক হবে বা কখন এই করোনা পরিস্থিতিটা স্বাভাবিক হয়ে আসবে এটা আমরাও জানি না, এটা কেউই জানি না। তো এই জানি না কথাটা যেহেতু চলমান আছে, সেহেতু আমরা দেখতে পাচ্ছি যে করোনা পরিস্থিতিতে আমার যারা তরুণ প্রজন্ম আছে তাদের কিন্তু অলরেডি চাকরির বয়স শেষের পথে। তো এই তারা যেন চাকরিতে ইনভলভমেন্টের সুযোগ পায়, এজন্য এই চলমান যে করোনা পরিস্থিতি, এই চলমান করোনা পরিস্থিতির মাঝে যদি তাদের জন্য বিজ্ঞপ্তি একটা প্রকাশ করে বা বিভিন্ন একটা ধরনের প্রজেক্ট যদি সরকার গ্রহণ করে, তাহলে কিন্তু তারা বঞ্চিত হবে না এই কর্মসংস্থানের ক্ষেত্রে। তাই এখন থেকে যদি তাদেরকে অনলাইনে তাদেরকে আবেদন করার সুযোগ দেয়া হয়, তাহলে করোনা পরিস্থিতি যখন স্বাভাবিক হবে তখন তাদেরকে পরীক্ষা নেওয়া হোক। কিন্তু এখন থেকে তারা তাদের বয়সটা যেন সঠিক থাকে, এজন্য তারা এখন থেকে তাদের এই করোনা পরিস্থিতিতে তারা যেন সার্কুলারের সঙ্গে ইনভলভ হতে পারে, যে যাতে তরুণদের কর্মসংস্থানের জন্য সুযোগ সৃষ্টি করা হয়। হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হচ্ছে বিভিন্ন রকম প্রকল্পে। আমরা আশা করব যে আমাদের
যেটা ভিত্তি, আমরা যদি মনে করি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড হয়, তাহলে এই বাঙালি জাতি এবং এই দেশকে বিনির্মাণ করার জন্য শিক্ষার্থীদেরকে প্রাধান্য দিতে হবে এবং তরুণ প্রজন্মকে প্রাধান্য দিতে হবে, কারণ এই তরুণরাই আগামী দিনের জাতির ভবিষ্যৎ। সুতরাং এই তরুণরা যেন কোনো ক্রমে যেন তারা হতাশাগ্রস্ত না থাকে, এই হতাশা থেকে তাদেরকে বের করে নিয়ে আসতে হবে। এজন্য তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। তরুণরা বাঁচলে, আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের পার্শ্ববর্তী চায়না, সেখানে কিন্তু আপনার কর্মসংস্থান ভিত্তিক বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে এবং তাদের শিক্ষা ব্যবস্থাটাকে এমন ভাবে পরিবর্তন করে আজকে এমন একটা পর্যায়ে তারা তাদের দেশকে নিয়ে গেছে যে দেশের, আমরা যদি মনে করি যে সে দেশের ভিত্তি তৈরির জন্য তরুণ প্রজন্মের যে ভূমিকা, সেটার জন্য প্রায় 70% তরুণ প্রজন্ম তাদের ওই দেশকে বিনির্মাণের জন্য সহযোগিতা করেছে। আমাদের দেশকে, আমাদের এই তরুণ প্রজন্মকে আমরা যদি মনে করি যে এই জনসমুদ্রকে আমরা জনশক্তিতে রূপান্তর করি, তাহলে আমাদের এই তরুণ প্রজন্মকে কাজে লাগিয়ে আমরা এই সোনার বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য যে স্বপ্ন, সে স্বপ্ন কিন্তু আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। প্রিয় দর্শক, ঘড়ির কাঁটা বলছে আজ আমাদের সময় একেবারেই শেষ। আমাদের অনুষ্ঠানে আপনাদের প্রতিষ্ঠানের অর্থনীতি বিষয়ক যে কোনো সংবাদ সম্প্রচার করার জন্য যোগাযোগ করতে পারেন 01704777777 এই নম্বরে, অথবা ইমেল করুন businessinbangladesh@gmail.com এই ঠিকানায়। আপনারা আমাদের অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস ইন বাংলাদেশ এটিএন বাংলা। প্রিয় দর্শক, আজকের মতো আমি শান্তা জাহান বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।